গোল্ডেন বল বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার কে জিতবেন এবার সেটা লিওনেল মেসির হ্যাট্রিক হবে দুইবার কিন্তু বিশ্বকাপের সেরা খেলোয়াড় পুরস্কার মেসি জিতেছেন 2014 সালের সেই গোল্ডেন বলটা তার কাছে অত মধুর লাগার কথা না কেননা ফাইনালে আর্জেন্টিনা হেরে গিয়েছিল যতটা মধুর 2022 বিশ্বকাপের গোল্ডেন বলটা কেননা রুদ্ধশ্বাস সেই ফাইনালটাতে আর্জেন্টিনা জিতেছিল লিওনেল মেসির কি হ্যাট্রিক হবে এইবার নাকি অন্য কাউকে আমরা দেখব অনেক অনেক কন্টেন্ডার সেইখান থেকে টপ 10 বেছে নেওয়াটা ভীষণ রকমের কঠিন সেই কাজটাই আমি একটু করার চেষ্টা করেছি ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাওয়ার পরও তবে লিস্টটা খুবই ইন্টারেস্টিং খুবই ডিবেটেবল আপনি আমার সাথে তর্ক বিতর্ক করতেই পারেন কেননা আমি আমার লিস্টটাতে 1 নম্বরে যাকে রেখেছি সেইটা আপনার কাছে চমক হয়ে আসতে পারে আবার আমার কাছেও যাকে 1 নম্বরে রেখেছি সেম প্রোফাইলের একজনকে আমি টপ 10-এই রাখি নাই তাকে খুব ইজিলি 1 নম্বরে রেখে এই 1 নম্বরকে টপ 10-এর বাইরে রেখে দিতে পারতাম তাহলে উনি বুঝতেই পারছেন যে এইখানে তর্ক বিতর্কের অনেক সুযোগ রয়েছে তাহলে আসুন দেখে নেওয়া যাক ফুটবল বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জয়ে নট আউট নোমানের ফেভারিট র্যাঙ্কিং টপ 10 10 নম্বরে আমি রাখছি এর্লিং হালান্ডকে নরওয়ের স্ট্রাইকার নরওয়ে এই ওয়ার্ল্ড কাপে আমার ডার্ক হর্স আমি মনে করছি যে তারা আসলে অনেক দূর যাবে তাদের সেই সামর্থ্যের জায়গাটা রয়েছে বাছাই পর্বে তারা যেমন খেলছে প্রস্তুতি ম্যাচগুলোতে যেমন খেলছে পুরো টিমের যে কম্বিনেশন তাতে এই ওয়ার্ল্ড কাপে নরওয়ে অনেককেই চমকে দিতে পারে এবং যদি সত্যি সত্যি নরওয়ে ওয়ার্ল্ড কাপে অনেক দূর যায় অনেক দূর যায় সেক্ষেত্রে তো ভাই হালান্ডকে ভালো করতেই হবে আর হালান্ডের ভালো করাটা একটাই জিনিস গোল 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 সেক্ষেত্রে গোল্ডেন বুটের লড়াইটাতেও তিনি প্রবলভাবে থাকবেন আর গোল্ডেন বলের এই লড়াইটা তো আমি আমার এই টপ 10-এ হালান্ডকে ডার্ক হর্স হিসেবে নাম্বার 10-এ রাখছি নাম্বার 9 ফ্লোরিয়ান ভির্টস জার্মানির প্লে মেকার জার্মানির প্রথম ম্যাচটা কিন্তু হয়ে গেছে কুরাসাওয়ের বিপক্ষে এবং সেইখানটাতে তো তারা 7-1 গোলে জিতেছে সবাই ভালো খেলেছেন ভির্টসের কথাটা একটু আমি আলাদা করে বলছি শুধু এই ম্যাচের জন্য না আমি ইনফ্যাক্ট আমার এই জার্মান টিমের সবচেয়ে বেশি পছন্দ জামাল মুসিয়ালাকে কিন্তু মুসিয়ালা যেটা একটা ইনজুরি থেকে এসেছেন এখনও পুরোপুরি ছন্দে না ভির্টসকেই সেই কারণে এই ওয়ার্ল্ড কাপে জার্মানির প্রধান রূপের তাস আমার কাছে মনে হয় হ্যাঁ জার্মানির পথ চলাটা কঠিন হ্যাঁ তাদের রাউন্ড অফ 16 এই ফ্রান্সের মুখোমুখি হয়ে যাওয়ার কথা কিন্তু প্রথম ম্যাচটাতেই তারা যেই ফুটবলটা খেলেছে তাতে বোঝা গেছে যে এই জার্মানি কাউকে ছেড়ে কথা বলবে না আর গোল্ডেন বলের লড়াইয়ের হিসাবে হচ্ছে কি যে যেই দলগুলো টুর্নামেন্টের একটু ডিপ এন্ডে যাবে একটু পরের দিকে যাবে বেশিরভাগ দূরে যাবে ধরেন অন্তত সেমিফাইনালিস্ট না হলে কিন্তু গোল্ডেন বল জয়ের কোনো চান্স আমি দেখি না এটা কোনো চান্সই নেই সো সেই ক্ষেত্রেও জার্মানির চান্সটা হয়তো একটু কম তারপরও জার্মানদের একজনকে তো রাখতে হবে আমি 9 নম্বরে তাই ফ্লোরিয়ান ভির্টসকে রাখছি 8 নম্বরে ভিনিসিয়াস জুনিয়র দেন এগেইন ব্রাজিলের একজনকে তো রাখতেই হবে সেই জন্য রাখলাম ব্রাজিলেরও প্রথম ম্যাচ হয়ে গেছে দেখেছি মরক্কোর বিপক্ষে সবাই নিশ্চয়ই দেখেছেন জাতা খেলেছে ব্রাজিল এই ফুটবল দিয়ে ওয়ার্ল্ড কাপের যে আমি বললাম গোল্ডেন বল পেতে হলে তো অন্তত সেমিফাইনাল পর্যন্ত যেতে হবে মরক্কোর সঙ্গে যেমন খেলেছে ব্রাজিল তাতে এই ব্রাজিল সেমিফাইনালে যাওয়ার কোনো কারণই নেই কিন্তু সেইটাই তো আর ব্রাজিলের চূড়ান্ত রূপ না ব্রাজিলের এই কার্লো আনচেলত্তি দল টুর্নামেন্টের সঙ্গে সঙ্গে ইভলভ করতে পারে প্রতি ম্যাচে আরও পরিণত হতে পারে আস্তে আস্তে হচ্ছে গিয়ে পিক আপটা বাড়াতে পারে এবং সেই ক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়র হবেন মেইন ম্যান এইটা কিন্তু আমরা প্রথম ম্যাচে দেখতে পেয়েছি সেটা শুধুমাত্র তার ওই ম্যাজিক্যাল গোলের কারণে না ব্রাজিলকে এই ওয়ার্ল্ড কাপে ম্যাজিক্যাল কিছু যদি করতে হয় যেহেতু নেইমারের ইনজুরিজনিত সমস্যা রয়েছে প্রথম ম্যাচে তো খেলেন নাই সেকেন্ড ম্যাচও কোন জায়গা থেকে আসবেন আর নেইমার ঠিক ফিজিক্যাল কন্ডিশনটা এখন ওই জায়গাতে নাই যে গোল্ডেন বলের লড়াইটাতে থাকবেন সো ব্রাজিলের প্রতিনিধি হিসাবে আমি বলে দিলাম যে আর কেউ আসলে ব্রাজিলের নাই এবং আর কাউকে আমি আসলে রাখার মতো দেখছি না ভিনিসিয়াস জুনিয়রকে আমি নাম্বার 8-এ রাখছি নাম্বার 7 পেড্রি স্পেনের মিডফিল্ডার নন গ্ল্যামারাস একজন মিডফিল্ডার যাকে আসলে ওই ধরেন লামিন ইয়ামাল নিকো উইলিয়ামস স্পেনের এত আরও ধরেন মিডফিল্ডেও তাদের ওই রদ্রি গাভি ফাবিয়ান রুইস কত প্লেয়ার রয়েছে সেই জায়গাটাতে হয়তো বা পেদ্রিকে ওইভাবে চোখে পড়বে না কিন্তু স্পেনের এই টিমটা ওয়ার্ক করার ক্ষেত্রে পেদ্রির ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ ঠিক যেমনভাবে বার্সেলোনার তো তার রোলটা এবং এরকম প্লেয়ার যে কখনো স্বীকৃতি পান না তা তো আর না কখনো স্বীকৃতি পেয়ে যান এবং দেখেন স্পেনকে যেহেতু আমি ভাবছি যে এই ওয়ার্ল্ড কাপের অনেক দূর পর্যন্ত যাবে তো সেই কারণে আমি একটু নন গ্ল্যামারাস একজনকে স্পেন দল থেকে নিয়ে নিলাম এই গোল্ডেন বলের লড়াইয়ে নাম্বার 7 আমি পেদ্রিকে রাখলাম নাম্বার 6 এইটা নিয়ে আমার নিজের মধ্যেই নিজের ডিবেট আছে এবং ধরেন একটুখানি মানে কেন জানি আমি রাখলাম আর কি মানে আমি ইংল্যান্ডের একজনকে রাখবো এবং ইংল্যান্ডের একজনকে রাখতে হলে ইংল্যান্ডের পোস্টার বইকে হ্যারিকেন তার কি সিজনটা গিয়েছে এইবার ধরেন হচ্ছে গিয়ে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে ওয়ার্ল্ডের নাম্বার 9 যদি প্রপার হিসাব করি তাহলে একদম বেস্ট তাকে না রেখে আমি আসলে নাম্বার 6-এ ডেক্ল্যান রাইসকে রাখছি ইংল্যান্ডের ডেক্ল্যান রাইস আমি ভাবছি যে ইংল্যান্ড যদি অনেক দূর যায় দেন এগেইন একটুখানি নন গ্ল্যামারাস ওই যে মিডফিল্ডের ওই জায়গাটাতে সেইখানটাতেই যে আর্সেনালের হয়ে তিনি দলকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তোলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইপিএলের শিরোপা আর্সেনাল জিতেছে সেই কতদিন পরে সেইখানেও রাইসের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং সেই স্বীকৃতির যে জায়গাটা আমার মনে হয় যে ইংল্যান্ড যদি একটু ডিপেন্ডে যায় আমি আসলে এখানটাতে হ্যারিকেনকেও রাখতে পারতাম হ্যারিকেনকে রাখাটা তো খুব ইজি চয়েস সেই জন্য একটুখানি আর কি একটু পাকনামি করেই ডেক্লান রাইসকে রাখলাম গোল্ডেন বলের এই লড়াইটাতে ইংল্যান্ডের প্রতিনিধি হিসেবে নাম্বার 6 নাম্বার 5 লিওনেল মেসি দেখেন মানে
প্রত্যেক দল থেকে যে একজন একজন করে রাখবে এরকম কিন্তু কোনো নিয়ম নেই। আমি ওই যে প্রতিনিধিত্ব বলছি তাতে একটু বিভ্রান্ত হয়ে যেতে পারে। আমি নাম্বার 5-এ লিওনেল মেসিকে রাখছি আর্জেন্টিনার, এবং মেসি ধরেন 2টা গোল্ডেন বল তো জিতেছে, গোল্ডেন বল জয় তার হ্যাট্রিক হতে পারে। আর্জেন্টিনার যদি গতবারের জেতা শিরোপাটা তারা ধরে রাখতে পারে, মেসি গোল্ডেন বল জিতবে, এই বিষয়ে আমার মধ্যে কোনো রকম কোনো ডাউট নেই। কেননা এখনও এই 39 বছর বয়সেও আর্জেন্টিনার তালিসমান সেই লিওনেল মেসি, তিনিই হচ্ছে গিয়ে মেইন ম্যান, তিনি হচ্ছেন গিয়ে মূল প্লেয়ার। ফলে মেসি আছেনও কিন্তু খুব ভালো ফর্মে, মানে এই যে ইঞ্জুরির কারণে বা ইঞ্জুরি জনিত একটা ইম্প্যাক্ট ইঞ্জুরির কারণে তিনি ছিলেন না। ওই দেখেন প্র্যাকটিস ম্যাচে এসে কীরকম একটা অ্যাসিস্ট করেছেন, গোল তো করেছেন, কিন্তু ওই যে নেমেই যে তিনি যে পাসটা যে দিয়েছিলেন যে পেনাল্টির জন্য ওপেন হয়ে গেল, সেটা দেখেন এমএসএল হচ্ছে গিয়ে লাস্ট দিকের ম্যাচগুলোতে বা এই সিজনের ম্যাচগুলোতে আপনি দেখবেন যে মেসির খেলা। ফলে আমার কাছে মনে হয় অবভিয়াসলি 4 বছর আগের মেসি তো আর নাই, সেই গোল্ডেন বল জয়ী মেসি, তার বয়স আরও 4 বছর 39 কাছাকাছি গেছে, কিন্তু স্টিল আর্জেন্টিনাকেও যেহেতু আমি ধরছি যে আমার ফেভারিট র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা 3 নম্বরে আছে, সো অনেক দূর তারা যাবে। সো যদি সেই শিরোপা ধরে রাখার মতো অবস্থা হয় আর্জেন্টিনা, সেটা মেসির উপরেই সবচেয়ে বেশি সেই লাইমলাইটটা থাকবে, পারফরমেন্সটাও থাকবে। মেসিকে তাই আমি এই গোল্ডেন বল জয়ীদের সম্ভাব্য তালিকাতে 5 নম্বরে রাখছি। আপনি চাইলে আরও আগেও রাখতে পারেন। 4 নম্বরে কিলিয়ান এমবাপ্পে, খুব 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 ইজিলি তাকে 3 নম্বরে রাখা যায়, 2 নম্বরে রাখা যায়, এমনকি 1 নম্বরেও রাখা যায়। কিলিয়ান এমবাপ্পে এবং বিশ্বকাপ, এইটা একটা প্রেমের গল্প হয়ে গেছে। 2018 বিশ্বকাপে তরুণ হিসেবে তার ইম্প্যাক্ট আমরা দেখেছি, 2022 বিশ্বকাপেও ইনফ্যাক্ট ফাইনালেও তো তার হ্যাট্রিকও আমরা দেখেছিলাম। 2টা বিশ্বকাপ খেলেই কিন্তু ওয়ার্ল্ড কাপ লেজেন্ড হয়ে গেছেন এমবাপ্পে। তার সেই স্ট্যাটাসটা আরও সিমেন্ট করার সুযোগ এইবারের ওয়ার্ল্ড কাপে, এবং এইবারের ওয়ার্ল্ড কাপে যে ফ্রান্স দল, সেই দলের নিয়ে তিনি সেটা করতেই পারেন। আমার ফেভারিট র্যাঙ্কিংও ফ্রান্স 1 নাম্বার। সো ফ্রান্স যদি সেই শিরোপাটা জিতে, এমবাপ্পের তো খুবই সিগনিফিকেন্ট রোল থাকবে। দেখেন রিয়াল মাদ্রিদ এই সিজনটা নাকি খুব মানে যাচ্ছে তাই গিয়েছে, রিয়াল মাদ্রিদ কোন শিরোপা টিরোপা জেতেনি, তারপরেও তো এখানে কত 44 ম্যাচে মনে 42 গোল এমবাপ্পের, মানে এইরকম হচ্ছে গিয়ে তার পারফরমেন্সটা। ফলে এমবাপ্পেকে আরও উপরে আরও আগে তো অবশ্যই রাখা যায়, কিন্তু আমি আমার ফেভারিট র্যাঙ্কিংটাতে 4 নম্বরে রাখছি কিলিয়ান এমবাপ্পেকে। গোল্ডেন বল জয়ীদের ফেভারিট র্যাঙ্কিংয়ের এবার টপ 3, নাম্বার 3-তে লামিন ইয়ামাল, 2 নম্বরেও রাখা যায়, 1 নম্বরেও রাখা যায়, রাখলাম আমি 3 নম্বরে লামিন ইয়ামাল। এই ওয়ার্ল্ড ফুটবলে এখন তার চেয়ে এক্সাইটিং ফুটবলার কি কেউ আছেন? আমরা বছর 2 আগেই দেখেছি সেই 17 বছর বয়সী ইয়ামাল কীভাবে স্পেনকে ইউরো জয়ের ক্ষেত্রে ভূমিকাটা রেখেছেন। আমরা দেখেছি বার্সেলোনার এইবার ওই টাইটেল উইনিং টিমটাতে, লিগ জয়ী দলটাতে তার রোলটাকে, ইনজুরির কারণে তিনি একটু সিজনের শেষ দিকে ভুগছেন বটে, কিন্তু সেইটা যদি ঝেড়ে ফেলতে পারেন, তাহলে লামিন ইয়ামাল যে ওয়ার্ল্ড কাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিততে যাচ্ছেন, ইনজুরি না হলে, এই বিষয়ে মোটামুটি আমরা সবাই নিশ্চিত, আগাম বলে দেওয়া যায় সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও তিনি আসলে জিততে পারেন, জিততেই পারেন। আমি তাকে একদম টপে না রেখে, স্পেনকেও তো আমি একদম টপে রাখি নাই ফেভারিট র্যাঙ্কিংয়ে, ইয়ামালকেও তাই আমি 3 নম্বরেই রাখলাম। 2 নম্বরে পর্তুগালের, না ক্রিস্টিয়ানো রোনালদো না, ভিতিনিয়া রাখলাম না, রাখতেই পারতাম, ব্রুনো ফার্নান্ডেস। প্লেমেকার ব্রুনো ফার্নান্ডেসকে আমি আমার এই গোল্ডেন বল জয়ীদের ফেভারিট র্যাঙ্কিংয়ে 2 নম্বরে রাখছি। পর্তুগালের তিনি মেইন ম্যান এইবার, ক্রিস্টিয়ানো রোনালদো না। রোনালদো বরং টিমের মধ্যে থেকে ডিস্টার্বই করেন কি না কে জানে, মানে এটা আমরা ওয়ার্ল্ড কাপ সামনে এগুলো আসলে বুঝতে পারবো যে রোনালদো স্টার্টিং 11-এ তার স্পটটা আসলে কতটা ডিজার্ভ করেন। বিল্ড আপটা কিন্তু খুব মানে ভালো নয়, কিন্তু ব্রুনোর বিল্ড আপটা দুর্দান্ত, স্পেশালি সিজনটাও গেছে দুর্দান্ত। ম্যানচেস্টার ইউনাইটেডের এই সিজনটাতে তিনি ইপিএলের হিস্ট্রির সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড করেছেন, 21টা অ্যাসিস্ট করে সেখানে থিয়েরি অরি, কেভিন ডি ব্রুইনেকে পিছনে ফেলেছেন। এবং পর্তুগালের যে টিম, সেই টিমটারও একেবারে হচ্ছে গিয়ে তার ওই গোল বলেন, অ্যাসিস্ট বলেন, ওই জায়গাগুলোতে ব্রুনো ফার্নান্ডেসের জ্বলসে ওঠাটা আমি আসলে এক্সপেক্ট করছি। ভিতিনাকেও আমি খুব সহজে এখানটাতে রাখতে পারতাম, কিন্তু এখানে আবার আমি নন গ্ল্যামারাস না রেখে একটু গ্ল্যামারাস দিকেই গেলাম। সেই কারণেই গোল অ্যাসিস্ট যিনি করবেন সেই ব্রুনো ফার্নান্ডেসকে আমি আমার এই ফেভারিট র্যাঙ্কিংয়ে গোল্ডেন বলের তালিকাটাতে 2 নম্বরে রাখছি। এবং 1 নম্বরে মাইকেল ওলিসে, ফ্রান্সের। আমি শুরুতে বলছিলাম না যে 1 নম্বরটা নিয়ে ডিবেটের জায়গা রয়েছে। একই প্রোফাইলের একজনকে আমি টপ 10-এই রাখি নাই, সেই প্রোফাইলের একজন হচ্ছে গিয়ে উসমান ডেম্বেলে, কারেন্ট ব্যালন ডিওর উইনার। একেবারেই হচ্ছে গিয়ে পোটেনশিয়ালের জায়গাটা থেকে বলেন, ফর্মের জায়গাটা থেকে বলেন, ক্লাব সিজন যেমন কাটেছে সেই জায়গাটা থেকে বলেন, উসমান ডেম্বেলেকে তো ভাই টপ 10-এ অবশ্যই রাখা উচিত। টপ 10-এ না, অনেকে তাকে নাম্বার 1-এই রাখতে পারেন, এবং আমি বলছি সেই সেম প্রোফাইলের হওয়া সত্ত্বেও আমি আসলে মাইকেল ওলিসেকে, বায়ার্ন মিউনিখের এই উইঙ্গারকে আমি আসলে রাখছি নাম্বার 1-এ, যিনি ওয়ার্ল্ড কাপের বিল্ড আপে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে হ্যাট্রিক করেছেন। এইটাও প্রবাবলি আমাকে একটু প্রভাবিত করেছে। সিজনে 20 গোল 25 অ্যাসিস্ট করেছেন, এবং ওলিসে হচ্ছে গিয়ে অনেকভাবে ওই টিমটাকে কন্ট্রিবিউট করতে পারেন। আমি আবারও বলছি যে এইখানটাতে উসমান ডেম্বেলেকেও আপনি 1 নম্বরে রাখতে পারেন, টপ 10 তো অবশ্যই তিনি থাকার দাবিদার, কিন্তু আমি একই প্রোফাইলের বলে, একই টিম ফ্রান্সের বলে আমি এইখানটাতে নাম্বার 1-এ রাখছি ফ্রান্সের মাইকেল ওলিসেকে এই গোল্ডেন বল জয়ীদের সম্ভাব্য তালিকার টপ 10-এ। তাহলে ফুটবল বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জয়ের জন্য নট আউট নোমানের ফেভারিট র্যাঙ্কিংয়ের টপ 10টা এইরকম: 1 নম্বর ফ্রান্সের মাইকেল ওলিসে, 2 নম্বর পর্তুগালের ব্রুনো ফার্নান্ডেস,
3 নাম্বার স্পেনের লামিন ইয়ামাল, 4 নাম্বার ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, 5 নাম্বার আর্জেন্টিনার লিওনেল মেসি, 6 নাম্বার ইংল্যান্ডের ডেক্লান রাইস, 7 নাম্বার স্পেনের পেদ্রি, 8 নাম্বার ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র, 9 নাম্বার জার্মানির ফ্লোরিয়ান উইটস এবং 10 নাম্বার নরওয়ের আর্লিং হালান্ড। এই টপ 10-এর সঙ্গে আপনার একমত হওয়ার মনে হয় কোনো কারণ নাই। মানে অন্তত লিস্ট, অন্তত সিরিয়াল, অন্তত এত ভালো ভালো প্লেয়ারকে আসলে বাদ দিয়েছি, একই প্রোফাইলের কাউকে নিয়েছি, কাউকে বাদ দিয়েছি, ফলে এইখানটাতে বিতর্কের প্রবল সুযোগ কিন্তু থাকছেই। কোন কোন জায়গায় আমার সঙ্গে আপনার দ্বিমত একটু জানিয়ে দিন, আর ওয়ার্ল্ড কাপ শেষে তো আমরা মিলিয়েই নিব।